তাতে যদি কোনো মহিলা অত্যাচারিত হন ঘরে, মুখ বুঝে থাকেন অনেক সময়, পারিবারিক সুনাম নষ্ট হওয়ার পরে, পারিবারিক সম্মান নষ্ট হওয়ার ফলে খুব একটা বিপদে না পড়লে মহিলারা বিবাহ বিচ্ছেদের দিকে যান না। আবার এটাও ঘটনা বৈপরীত্য যে যে সমস্ত মিথ্যা মামলা অভিযোগ দিয়ে পরিবারের পুরুষদের বিরুদ্ধে অভিযোগ করা হয়, থানা বা পুলিশ প্রশাসন কর্তৃপক্ষ বলছে দেখা যাচ্ছে 90% ভুয়া অভিযোগ। অর্থাৎ মহিলাদের পক্ষে আইন তৈরি হয় যেন সেই আইনের অনেক সময় অপব্যবহার হয়, যে কেউ যদি চাকরি বাকরি পুরুষরা করেন, সে যদি অত্যাচার নাও করেন, তাকে নাগালে কবজের মধ্যে রাখার জন্য বলেন এই চললাম না, পুরুষরা চাকরি চলে যাবে, সেই ভয়ে অনেক সময় তারা থমকে যাবে। এবং সেক্ষেত্রে দেখা গেছে 90% মামলাই তদন্ত করে দেখা গেছে ভুয়া মামলা। আবার এটাও ঠিক যে নির্যাতনের বিরুদ্ধে মামলা করতে গিয়ে মহিলারা থানায় যায়, তার উপযুক্ত পরিকাঠামো নেই, মানে থানার যে অফিসাররা রয়েছেন তাদের অভিযোগ শোনার জন্য বা অভিযোগ নথিভুক্ত করার জন্য তারা নিজেরাই জানেন না এই আইনটা। তাহলে সমাজে মহিলাদের সচেতন করার আগে সচেতন করতে হবে তাদেরকে প্রশিক্ষিত করতে হবে যে এই ধরনের অভিযোগ এলে তারা কি ধরনের ব্যবস্থা নেবে। অনেকে জেনারেল ডায়েরি করবেন, জেনারেল ডায়েরি কিন্তু করলে মামলা পিস করে না, কিন্তু তদন্ত হবে, চার্জ গঠন হবে একমাত্র যদি মামলা করা যায়। তাই এটা বলা হচ্ছে কগনিটিভ অফেন্স এবং আনবেলেবল, অর্থাৎ এই যে জামিন পাবে না। সেক্ষেত্রে মহিলারা যখন যান পুরুষদের কাছে, এখন আবার নারী মহিলাদের দ্বারা পরিচালিত থানা রয়েছে, আমি জানি না সেখানে মহিলারা সম অনুভূতি সম্পন্ন কিনা মহিলাদের জন্য, এই ব্যাপারে সন্দেহ আছে। ক্ষমতা একবার পেয়ে গেলে মহিলাই হোক মানে আর পুরুষরাই হোক, তখন সেই ক্ষমতাকে যথেচ্ছভাবে ব্যবহার করেন এবং সেই মহিলাকে এমন এমন ধরনের প্রশ্ন করেন যে প্রশ্ন উত্তর দিতে মহিলারও পর্যন্ত লজ্জা পান। এই ধরনের ব্যাপারটা থাকা উচিত না। অভিযোগ করতে গেছে অভিযোগ নথিভুক্ত করতে হবে, তাই ওখানে শুধু জেলদারি নয়, এফআইআর করতে হবে। এফআইআর না করলে কখন মামলা চলবে না, এবং সেটা করার আগে পুলিশকে জানানো, তারপর ওখানকার লোকাল যে প্রোটেকশন অফিসার রয়েছে, সুরক্ষা দেওয়ার জন্য অফিসার পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন জেলাতে করেছে, আরো বিশেষ করে ব্লক লেভেলে কিংবা সাব ডিভিশন লেভেলে সুরক্ষা অফিসারকে দিয়েছে, তাদের কাছে অভিযোগ জানাতে হবে। তারা যদি কোনো ব্যবস্থা না নেয় তবে এইচও সাহেবের মতো ম্যাজিস্ট্রেট রয়েছেন, সেই ম্যাজিস্ট্রেটের কাছে তাদের অভিযোগকে নথিভুক্ত করতে হবে এবং তা করার সাথে সাথে যার বিরুদ্ধে অভিযোগ তাকে গ্রেপ্তার করা, কোনো বাঁচার রাস্তা নেই, তাকে গ্রেপ্তার করা হবে। এবং 30 দিনের মধ্যেই যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই পুরুষ সঙ্গীটিকে তাকে কিন্তু দেওয়ানি বা ফৌজদারি কোর্টে গিয়ে আপিল করতে হবে। আর যদি দোষী প্রমাণিত হয় 1 বছরের জেল অথবা 20,000 টাকার জরিমানা কিংবা একসঙ্গে দুটোই, এর থেকে কোনো রেহাই নেই। ডোমেস্টিক ভায়োলেন্স রোধ করার জন্য এই আইনটা তৈরি করা হয়েছে এবং এই আইনের সুবিধা মহিলা নিতেই পারেন, কারণ খুব কম পরিবার রয়েছে যেখানে মহিলাদের অত্যাচার করা হয় না, কারণ না কারণ এমন সমস্ত কটূক্তি করা হয় যে মহিলাদের পক্ষে তা তীব্র অবমাননা করা। কোন মহিলাকে নির্যাতন করা হয় শুধু পণের জন্য নয়, কোন মহিলাকে নির্যাতন করা হয় সন্তানহীনা হওয়ার জন্য, কোন মহিলাকে নির্যাতন করা হচ্ছে কেবলমাত্র কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য। আইন রয়েছে ওই যে কন্যা ভ্রূণ হত্যা, এটাকে একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং যে ডাক্তার এই ভ্রূণকে শনাক্ত করার জন্য রয়েছেন, জেনেটিক যে এটা রয়েছে, বিভিন্ন কেন্দ্র রয়েছে, সেন্টার রয়েছে যেখানে পুরুষ না মহিলা কন্যা ভ্রূণকে শনাক্ত করা হয়, এটা পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। যদি কোন ডাক্তার বা কোন অ্যাসিস্ট্যান্ট বা অন্য কেউ যারা এর সঙ্গে যুক্ত ধরা পড়েন তাদের 10 বছর জেল, 50,000 টাকা জরিমানা, একসঙ্গে দুটো হতে পারে। কিন্তু এই সমস্ত জায়গায় লুকিয়ে যে কাজগুলো হচ্ছে সেখানে পুলিশ প্রশাসনের তরফ থেকে যে বলা যেতে পারে লক্ষ্য রাখতে হবে, তাদেরকে ভিজিলেন্ট হতে হবে, এই ব্যাপারে কারোরই কোনো উদ্যোগ নেই। মহিলারা অভিযোগ করছেন, যাচ্ছেন ওখানে, পুলিশ সেখান থেকে কিছু উৎকোচ নিয়ে তারা চলে আসছেন, অভিযোগ আর দিচ্ছেন। এদের জন্য এদের ওপরে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার, যে যারা এই পরিকাঠামোর মধ্যে রয়েছেন তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করুন। এই জন্য
অনেকেই বলেন যে এদের আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া দরকার রয়েছে, যে এইরকম অভিযোগ দিলে তারা তাদের দায়িত্ব নিষ্ঠা সহকারে আন্তরিকভাবে তারা প্রমাণ করবে। আমি বোধহয় কিছুদিন না বহুদিন আগে অমিতাভ বচ্চনের পিঙ্ক বলে একটা মুভি রয়েছে, সেই মুভিটি যারা দেখে যারা বুঝতে পারবে যে মহিলা অভিযোগ জানাতে এসেছেন তাকে এমন ভাবে প্রশ্ন করা হচ্ছে কেন সেই দোষী, সেই অভিযোগ যে অভিযোগ করতে এসেছে সেই হচ্ছে অভিযোগ, আগে ধরে নেওয়া হচ্ছে সেই। কারণ কোনো কিছু খারাপ করলে আগে সন্দেহ কি যায় মহিলাদের দিকে, পুরুষের দিকে না। আর পুরুষরা অনেক সময় থানার সঙ্গে যোগাযোগ করে অভিযোগ থেকে অব্যাহতি পেয়ে যায়। কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে রয়েছে যে শুধুমাত্র অভিযোগ জানিয়ে না, যে পরিবারে এই ঘটনা ঘটেছে সেইখানে শেয়ার্ড হাউসহোল্ড অর্থাৎ সেই ঘরেই তার থাকার ব্যবস্থা করতে হবে, তাকে সেই পুরুষ সঙ্গীকে কম্পেনসেশন দিতে হবে, তার ছেলে মেয়ে যদি থাকে তার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, যেসব সম্পত্তির উপর তার অধিকার রয়েছে সেই অধিকারটাকে ফিরে দিতে হবে। যার বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন তার সঙ্গে তিনি অন্য ঘরে সেই বাসাতেই তিনি থাকবেন, তাকে নিরাশ্রয় হতে হবে। যদি তাকে নিরাশ্রয় করে দেওয়া হয় তবে আশ্রয় ব্যবস্থা সরকার করবে। ওয়ান স্টপ সেন্টার বলে হয়েছে, যেখানে মহিলারা আশ্রয় তো পাবেন, মানে শুধুমাত্র অত্যাচারের যা ফল বা যা রায় শুধু অনেক পরে, কিন্তু এর মধ্যে যাতে তার আশু বলা যেতে পারে সাহায্য করা যায়, তার জন্য আইন তাদের পক্ষে। শেয়ার্ড হাউসহোল্ড আগেই বলেছি, এবং তার সমস্ত খরচাপাতি দিতেই হবে, সেই পুরুষ সঙ্গী দিতে হবে যতদিন না মামলা শেষ হচ্ছে। আবার এর মধ্যে কেবলমাত্র পয়সা কুড়ি দিয়ে মামলাকে উদ্যোগ করা যাবে না। যদি এমন অভিযোগ হয় যে যার বিরুদ্ধে অভিযোগ সে টাকা পয়সা দিয়ে দিল মহিলাকে, আমি কিন্তু বলে আচ্ছা টাকা পয়সা নিয়ে নাও, তাও ধরা যাবে না। আমাদের দেশে আইন রয়েছে, কিন্তু আইনের প্রয়োগ ঠিক সেইভাবে ঘটছে না। যারা আইনের প্রয়োগ করবেন বা আইনকে বলবৎ করবেন তারাই নিজেরাই জানেন না আইনটা কি, কিভাবে তারা এগোবেন। সুতরাং এই অভিযোগের বিচার করার আগে বা অভিযোগ নেওয়ার আগে তাদেরকেও সহানুভূতিশীল হতে হবে, মহিলাকে সমব্যাধি হতে হবে। ইংরেজির কথা আছে না, সিম্প্যাথি। আমি এখানে বলবো সিম্প্যাথি নয়, এমপ্যাথি, অর্থাৎ অপরের দুঃখ কষ্টকে শেয়ার করে নেয়। এই এমপ্যাথি যদি না থাকে তারা কিছুতেই মহিলাদের তারা সুরাহ করতে পারবেন না, এটা থাকা দরকার। তো মমতা ব্যানার্জির কথা যেটা বলছিলাম, তিনি বলছেন যে মহিলা নির্যাতন বেড়েছে। আমরা সবাই জানি 1992-তে ভারতবর্ষে জাতীয় মহিলা কমিশন হয়েছে, ন্যাশনাল কমিশন ফর উইমেন করা হয়েছে। এমনকি মহিলাদের লিঙ্গগত বৈষম্যকে প্রতিরোধ করার জন্য জেন্ডার বাজেটিং হয়েছে, অর্থাৎ একটা বাজেটের কিছু কিছু ক্ষেত্রকে বেছে নেওয়া যেখানে মহিলাদের পক্ষে বেশি অর্থ বরাদ্দ করা দরকার, সেই বরাদ্দও করা হচ্ছে। জাতীয় নীতি নেওয়া হয়েছে মহিলাদের এম্পাওয়ারমেন্টের জন্য, জাতীয় কমিশন গঠন করা হয়েছে। কিন্তু বাস্তবে যেন যেই তিমিরে সেই তিমিরেই আমরা থেকে যাচ্ছি, আমরা যেন এগোতেই পারছি না। মেরি উলস্টনক্রাফট, যিনি নারীবাদী আন্দোলনকে প্রথম পথ দেখিয়েছেন, আলো দেখিয়েছেন, ইংল্যান্ডের দার্শনিক বলা যেতে পারে, কিংবা মহিলা সাংবাদিকও বলা যেতে পারে, পত্রকার বলা যেতে পারে, মেরি উলস্টনক্রাফট। তার একটা বিখ্যাত বই রয়েছে, বইটার নাম তোমরা মনে রাখবে, যেহেতু মহিলা তাই বলছি, A Vindication of the Rights of Women, Strictures on Political and Moral Subjects। এই বইটার নাম 1792-তে এটা পাবলিশ হয়েছিল। এই বইটা বলছেন যে শুধুমাত্র পুরুষদের বিরুদ্ধে অভিযোগ করা, পুরুষদের কাছ থেকে অব্যাহতি পাওয়াই বড় কথা নয়। আপনারা এটা ভাববেন না যে এর মধ্য দিয়ে, নারীবাদী আন্দোলনের মধ্য দিয়ে আমরা পুরুষকে বশ করতে পারবো, পুরুষদের উপর আধিপত্য করতে পারবো। আমি চাই না নারীরা পুরুষদের উপর আধিপত্য করুক, শুধু এটাই চাই যে এই পারিবারিক গণ্ডির মধ্যে থেকে, এই সমাজের মধ্যে থেকে তারা নিজেদের সক্ষমতাকে হাসিল করুক, নিজেদের সক্ষমতাকে আরো বেশি করে যাতে তারা পেতে পারে তার চেষ্টাই তারা করবে। আর এই সচেতনতা যদি মহিলাদের মধ্যে না থাকে তাহলে মহিলারা কখনোই কিন্তু এম্পাওয়ারমেন্ট সেই করতে ভোগ করতে পারবে না। যে আইনগুলো তাদের পক্ষে রয়েছে, এখন অনেক আইন রয়েছে, অনেক অনেক আইন, বিশেষ করে মোলেস্টেশন, শ্লীলতাহানি বা ওই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেটা আবেগগত হতে পারে, মৌখিক হতে পারে, সেক্সুয়াল হতে পারে, শারীরিক হতে পারে, মানসিক। সবচেয়ে বড় শারীরিক নয়, মানসিক। কারণ শারীরিক এই ঘটনা তার মনের উপরে এমন চাপ তৈরি করে যে এই চাপ সহ্য করতে পারে না, সে ভারসাম্যহীন হয়ে পড়ে, অনেকে তো সে আত্মহত্যা করবে। আমি আগেই বলেছি, এটা সম্পর্কে সচেতন থাকতে হবে তাদেরকে।
শুধু মাত্র ওই শারীরিক নয়, আবেগগত। অনেক সময় এমন লাঞ্ছনা, এমন গঞ্জনা, এমন অপবাদ দেওয়া হয় যে মহিলারা সহ্য করে উঠতে পারে না। এই পরিবারের জন্য এত কিছু করছি, তাও আমাকে অপবাদ পেতে হচ্ছে, আর কত এটা সহ্য করবো। সুন্দর একটা কথা আছে, এটা মহাত্মা গান্ধী বলেছেন, সুন্দর কথা, মেয়েদের পক্ষে। কারণ মহাত্মা গান্ধী তো সর্বদয় আন্দোলন করেছেন আপলিফমেন্ট অফ অল, সবার কল্যাণ, পুরুষ নারী নির্বিশেষে। এবং ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনে নারীদের যোগদানটা হয়েছিল মহাত্মা গান্ধীর ইচ্ছাতেই হয়েছিল। তো তিনি বলছেন, ইফ ইউ এডুকেট এ ওম্যান, ইউ এডুকেট an individual. If you educate a man, you educate an individual. But if you educate a woman, you educate the entire family. পুরো পরিবারটা দাঁড়িয়ে থাকে মহিলাদের আত্মত্যাগের উপর। মহিলারা শুধু তোমরা নিজের চিন্তা করো, নিজের মায়েরা অনেক কষ্ট করেছেন, অনেক সহ্য করেছেন অভাব, কিন্তু তারা চান আমার বাড়ির মেয়েরা যেন সেই অভাবের মধ্যে না থাকে। নিজেরা পড়াশোনা করেননি, কিন্তু চান তাদের ছেলে মেয়েরা গিয়ে উচ্চশিক্ষা লাভ করুন। কিন্তু উচ্চশিক্ষা লাভ করার পর তাদের কি ভূমিকা? অনেকটাই উল্টো হয়ে যাবে। এখন মেয়েরাই পর্যন্ত পিতা মাতার বার্ধক্যে তাদের পাশে থাকেন, অনেক পুরুষরা থাকেন। এটা আমাদের পক্ষে এক লজ্জা আছে। জনগণের সুন্দর কথা বলেছিলেন যে you can tell the condition of the nation by talking the condition of the nation, by talking the status of the women. অর্থাৎ একটা দেশের কতখানি অগ্রগতি ঘটেছে সেটা বলে দেওয়া যাবে এই দেশের নারীদের কি স্ট্যাটাস। জনগণ এই কথাও বলেছে যে when women move, the village moves, the family moves, the nation moves. অর্থাৎ একমাত্র মহিলারা যদি সচেতন হয়, মহিলারা যদি চায়, মহিলারা যদি এগিয়ে যায়, স্বাভাবিকভাবে পরিবারে করবে, স্বাভাবিকভাবে গ্রামে করবে, স্বাভাবিকভাবে দেশে করবে। তো যাদের এতটাই দায়িত্ব পালন করতে হয় সারাদিন, তাদের প্রতি অমানসিক আচরণ আমাদেরকে লজ্জায় ফেলে দেয় অনেক সময়। কিন্তু শুধু লজ্জায় ফেলে দিলেই যে মহিলারা সুরক্ষিত হবেন, মহিলা সুরক্ষার যে প্রশ্ন, তা কিন্তু নয়। তাই আমাদেরকে আরো বেশি করে সচেতন হতে হবে, আমাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। আর 2 মিনিটে বলছি, আমাদের সংবিধানে এই অধিকারগুলো কিন্তু দেওয়া হয়েছে। আমাদের সংবিধানের প্রস্তাবনাতে ইকুয়ালিটি অফ স্ট্যাটাস এন্ড অফ অপরচুনিটি বলা হয়েছে, অর্থাৎ মর্যাদাগত সুযোগ সুবিধাগত সাম্যের কথা বলা হয়েছে। আমাদের সংবিধানে সাম্যের অধিকার রয়েছে, যেখানে 14 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে the state shall not deny any person on grounds of religion, sex, caste, place of birth or any of them within the territory of the country. অর্থাৎ নিজের দেশের মধ্যে নারী পুরুষ নির্বিশেষে সবাই কিন্তু সমান অধিকার পাবে। ইকুয়ালিটি অফ ল এন্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল, ইকুয়ালিটি বিফোর দ্য আইজ অফ ল, আইনের চোখে সমতা এবং আইন প্রতি সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার। এখানেই মহিলাদের সুরক্ষার প্রশ্ন আসছে। আইনগত দিক থেকে সমানভাবে সংরক্ষিত হওয়ার অধিকার সংবিধান স্বীকৃত, যেটাকে আমরা দেশের সর্বোচ্চ মৌলিক আইন করছি, সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড। এছাড়াও রয়েছে 15 নম্বর অনুচ্ছেদে যে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে প্রয়োজন। এটা কি বলা হচ্ছে? এটা সদর্থক বৈষম্য বা প্রোটেক্টিভ ডিসক্রিমিনেশন, যেমন তফসিলি জাতি মহিলাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়, তেমনি মহিলা শিশুদের জন্য বিশেষ সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। এই বিশেষ সুযোগ সুবিধাগুলোকে নিয়ে আমাদের মহিলাদেরকে এগোতে হবে। এছাড়া রাষ্ট্র পরিচালনার নির্দেশগুলো নীতি রয়েছে যে মেয়েদের কাজ করার পরিবেশে, কর্মস্থলে, ওয়ার্কপ্লেসে যাতে মানবিক পরিবেশ থাকে তা দেখতে হবে। বিশেষ করে সন্তান সম্ভব প্রসূতিদের আরো বিশেষ করে মাতৃত্বকালীন সুযোগ সুবিধা দিতে হবে। এটা সবারই জানা দরকার যে আগে 4 মাস পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি ছিল, কিন্তু এখন সেটা হয়েছে 4 মাস না, 4 সপ্তাহ, 1 মাস, এখন হয়েছে সেটা 26 সপ্তাহ। কারণ একজন বলছেন যে এটা একটা নতুন শিশুর জন্ম নয়, এটা মায়েরও নতুন জন্ম। কারণ একটা শিশুকে সুরক্ষিত করার জন্য তার মাকেও সুরক্ষিত করতে হবে। মা যদি সুরক্ষিত না থাকে, শিশু সুরক্ষিত থাকবে না। তাই মাতৃত্বকালীন ছুটি অনেকই বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, সারা চাকরি জীবনে ম্যাক্সিমাম 2 বছর চাইল্ড কেয়ার লিভও পাওয়া যাচ্ছে, আবার 15 দিনের জন্য প্যাটার্নাল লিভও পাওয়া যাচ্ছে। যে মায়ের যখন
সন্তান জন্ম দেন তখন মায়ের চিকিৎসার জন্য তার দেখভাল করার জন্য তার হাজব্যান্ডকেও থাকতে দিতে হবে, তাকে কোনো মতেই অবজ্ঞা করা যাবে না। এগুলো অনেকেই হয়তো জানে না বা জানে না। আর একটা কর্তব্য রয়েছে যেটা দিয়ে শুরু করেছিলাম আস্তে, যে মহিলাদের পক্ষে অবমাননাকর এমন কোনো প্রথা, এমন কোনো আইন, এমন কোনো বিধি, প্রচলিত নিয়ম নীতি এটাকে মানা যাবে না। সম্মান রক্ষার জন্য যা কিছু সমাজে রয়েছে পজিটিভ, ভালো, ইতিবাচক, সেগুলোকে মানা। সুতরাং শেষে মার্কস দিয়ে শুরু করেছিলাম, মার্কস দিয়ে শেষ করি। এর মধ্যে কোনো রাজনীতি নেই। মার্কস এঙ্গেলসের একটা বিখ্যাত বই ছিল, বইটার নাম ছিল কমিউনিস্ট ম্যানিফেস্টো, তার কমিউনিস্ট ম্যানিফেস্টো। 1848 সালে সেটা প্রকাশিত হয়েছিল। মার্কসের বইতে শেষে কটা লাইন লিখেছেন যেটা আমাদের কাছে সবসময় মনে রাখার মতো বিষয়। তিনি বলছেন, শোনো ভালো করে, আমি সেটাকে বদলে দেব। তিনি লিখেছেন যে working men have nothing to lose but their chains. They have a world to win. The working men of all the countries unite. শ্রমিক শ্রেণীর শোষণ থেকে তাদের মুক্তির জন্য বলছে শ্রেণীর হারাবার কিছু নেই, শুধু যেটা হারাতে হবে সেটা হচ্ছে শৃঙ্খল মুক্তি। তাই দুনিয়ার মজদুরা এক হবে। তাই মার্কসের সেই কথা শুনে আমরাও বলবো, that women have nothing to lose but their chains. They have a world to win. The women of all the countries unite. তোমরা যদি সংঘবদ্ধভাবে লড়াই না চালাতে পারো, তবে কোনো আইন, কোনো বুদ্ধিজীবী, কোনো স্বেচ্ছাসেবী সংস্থা তোমাদের হয়ে কাজ করতে পারবে না। তোমরাই হচ্ছে তাদের কাছে মন্ত্র। তোমাদের সচেতন হতে হবে, তোমাদের অধিকার তোমাদের নিতে হবে। এই জন্য তোমাদের লড়াকু সংঘবদ্ধ হতে হবে, না হলে কোনো অধিকারই তোমাদের কেউ দেবে না। এই অধিকারটাকে ছিনিয়ে নিতে হবে। এইটুকু কথা বলে আগামী দিনগুলোতে তোমাদের এই লড়াই প্রতি পুরো সমর্থন, পুরো সহানুভূতি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।